আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জেনেসিস আউটলেয়ারের আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে। আজকে আমরা জেনেসিস এমআরসিপি টিম কোর টিমের আমরা আজকে তিনজন মেম্বার একসাথে হয়েছি এবং আপনাদের সাথে আউটলেয়ার নিয়ে আমাদের এমআরসিপি যে জার্নি, এমআরসিপির প্রিপারেশন ওভারঅল নিয়ে আমরা একটু কথা বলবো। তো আমি শুরুতে একটু আমাদের আপনারা আজকে জানতে পারবেন আমাদের কি কি ব্যাচ রানিং আছে এবং কি কি ব্যাচ নেক্সট মান্থে শুরু হবে। এবং আপনারা জানেন আমাদের পার্ট ওয়ান পার্ট টু পেসেস সকল উইংসে আমাদের মোটামুটি ব্যাচ চলমান আপনার এবং ম্যাক্সিমাম ইনপুট দিয়ে আমরা ম্যাক্সিমাম কোয়ালিটি এনশিওর করছি। আশা করছি ইনশাল্লাহ আপনাদের যেই পছন্দের ব্যাচ এটাতে দ্রুত আপনারা এনরোল করে নেবেন। আমি সাদ্দাম ভাই ওয়াফা আমরা তিনজন আছি। তো আমি একটু আমাদের যে বেচে আমি নর্মালি হেমাটোলজি ক্লাস নিয়ে থাকি এবং নেফ্রোলজিও ক্লাস নিয়ে থাকি। তো আজকে আমি একটু এই দুইটার বাইরে একটু কথা বলতে চাই আপনাদের সাথে, এই দুইটা সিস্টেমের বাইরে। আপনার এমআরসিপির জন্য আপনি যদি একটু আলাদা করে নিতে পারেন, যেমন আমি একসাথে কোরিলেট করার চেষ্টা করি কিছু টপিকস। আমরা আগে অনেকবার বলেছি যে চ্যানেলোপ্যাথি গুলা নিয়ে জিটেলম্যান, বাটার, লিডল, গর্ডন গর্ডন যদিও পরীক্ষা আমাদের আসে না, আর সাথে রেনাল টিউবুলার এসিডোসিস, এই চারটা আমরা একসাথে কোরিলেট করে থাকি, করেছিলাম আগে। তো আজকে আমি একটু ভিন্ন কিছু টপিক, যেমন আমরা চেস্ট পেইন নিয়ে একটু বলতে চাই। আমি চেস্ট পেইন নিয়ে খুব সহজে যদি আমরা বলি, যখন একটা চেস্ট পেইন নিয়ে আসে, এটা কি আমার সেন্ট্রাল না এটা পেরিফেরাল চেস্ট পেইন, এটা আপনাকে দেখতে হবে সিনারিওতে। এখন আমার সেন্ট্রাল চেস্ট পেইনের যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার শুরু থেকে মাথা একদম চেস্ট ওয়ালের সামনে থেকে শুরু করে পিছনে ব্যাক স্পাইন পর্যন্ত আপনাকে এই যে কন্টেন্ট গুলা এগুলা নিয়ে ভাবতে হবে। তো আমরা জানি এটা আমাদের যেই ভাগটা, এটা আমরা কি বলছি, এটাকে মেডিস্টেনাম, এন্টেরিয়র মিডল পোস্টেরিয়র মেডিস্টেনাম। যে মেডিস্টেনামের যে স্পেসটা, এখানে আমরা স্পেস নিয়ে আমরা সেই কন্টেন্ট গুলা পড়ছি। তো আমাদের সামনে যদি আমরা চিন্তা করি, আমার যে এটা হচ্ছে কি, আহ, এটা হচ্ছে মেনুব্রিয়া স্টার্নি। হ্যাঁ, আমার সামনে বোনস বোনস রিলেটেড আপনার এখানে কিছু থাকতে পারে, যেমন অনেক সময় চেস্ট পেইন, এই যে সেন্ট্রাল চেস্ট পেইন, অনেক এসপিএ পেশেন্টের আপনার এই যে স্টার্নোমেনুব্রিয়াল জাংশনে ব্যথা নিয়ে আসতে পারে। এটা আমরা ইন্ট্রাআর্টিকুলার এখানে স্টার্নোমেনুব্রিয়াল জাংশনে দেওয়া হয়েছে, এরকম একটা, এটা বাইর থেকে আমরা বুঝতে পারি চেস্ট ওয়ালের। এরপর আপনার কোস্টোকন্ড্রাইটিস, যদি আমরা এটাকে ট্রিস ডিজিজ যদি বলি, কোনো ভাইরালের পরে এটা সামনে নিয়ে আসতে পারে চেস্ট ওয়ালে। এরপর আপনার যদি কোনো মাসেল স্প্রেইন হয়, হ্যাঁ, কোনো আপনার কোনো হেভি লিফটিং টিতে মাসেল স্প্রেইন, এখানে ব্যথা নিয়ে আসতে পারে। এর পিছনে গেলে যদি আপনি দেখেন যে এখানে ট্রাকিয়া আছে, ইসোফেগাস আছে, ইসোফেজাইটিস যদি কোনো কারণে হয়, আপনি বিসফসফোনেট নিচ্ছেন ওরালি, অথবা আপনি যে ডক্সিসাইক্লিন এরকম ওষুধগুলো নেওয়ার পরে আপনার এরকম হইতে পারে, অথবা আপনার জার্ডে, অথবা আপনার ইওসিনোফিলিক ইসোফেজাইটিস, এগুলো ইসোফেজাইটিস সেন্ট্রাল অর্গান এরকম নিয়ে আসতে পারে। পেশেন্টের পরে ট্রাকিয়া, যে ট্রাকিয়াইটিস, হ্যাঁ, এরপর আপনার কোনো মানে এই ট্রাকিয়া রিলেটেড আপনার কোনো পারপুরেশন বা কিছু এরকম নিয়ে আসতে পারে। এরপর হচ্ছে আপনার যে হার্ট, খুব ইম্পর্টেন্ট, আমাদের হার্টের ব্যথা নিয়ে আসতে পারে, হার্টে এখানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আসতে পারে। হার্টে আমার এখানে হার্ট থেকে যে অ্যাসেন্ডিং এয়ারটা আমার ডিসেকশন অফ দ্য এয়ারটা, এটা নিয়ে আসতে পারে, বা রাপচার ডিসেকশন অফ এয়ারটা, রাপচার নিয়ে আসতে পারে। এরপরে পেশেন্টের পাশাপাশি আপনার লাংসের যে কজগুলা, পালমোনারি এম্বোলিজম, খুব সিভিয়ার, সাডেন সিভিয়ার, এগুলা পালমোনারি এম্বোলিজম নিয়ে আসতে পারে। পেশেন্টের নিউমোথোরাক্স নিয়ে আসতে পারে সেন্ট্রাল চেস্ট পেইন। এরপর হচ্ছে আপনার পিছনে যদি আসেন, আপনার আসতে পারে কি, এই যে স্পাইন, স্পাইন রিলেটেড আপনার কোনো সার্ভাইকাল মায়োলোপ্যাথি, অথবা আপনার ডর্সাল মায়োলোপ্যাথি, অথবা আপনার হচ্ছে আহ, আপনার যদি কোনো এরকম আপনার স্পাইন অথবা স্পাইনাল কর্ড এই রিলেটেড সমস্যাগুলো নিয়ে আসতে পারে, তাহলে সামনে থেকে পিছনে। এখন পরীক্ষার জন্য আমার কি লাগবে, এমআরসিপির জন্য আমার যে অংশটুকু লাগবে, একটা হচ্ছে আমার ইওসিনোফিলিক ইসোফেজাইটিস, এটা ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতে হবে। এখানে আমরা এই ইওসিনোফিলিক ইসোফেজাইটিস, এখানে আমরা কি করি, এখানে মূলত পেশেন্টের আপনার ইওসিনোফিল ইনফিলট্রেট হবে সাবমিউকোসাল লেয়ার গুলাতে, এবং এখানে পেশেন্টের এরকম জার্ড লাইক ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। পেশেন্টের কাফ থাকতে পারে, নকচার্নাল কাফ টাফ এগুলা থাকতে পারে। হ্যাঁ, এরপরে পেশেন্টের বার্নিং, চেস্ট বার্ন থাকতে পারে, এরকম বার্নিং পেইন থাকতে পারে। এখানে আমরা কি করি, এন্ডোস্কোপি করতে পারি, এবং আমরা এন্ডোস্কোপিক উইথ বায়োপসি করে আমরা সাবমিউকোসাল ইওসিনোফিলিক ইনফিলট্রেট আমরা পাই।
ওটা দেখে আমরা ডায়াগনোসিস করি। আমরা ট্রিটমেন্ট কি একটা এটিপিক্যাল ট্রিটমেন্ট এখানে দিয়ে থাকি, যে পেশেন্টের আপনার নর্মালি আমরা অ্যাজমাতে কি করি, আমরা ইনহেলড স্টেরয়েড নিয়ে থাকি, বাট ইওসিনোফিলিক ইসোফেজাইটিসে আমরা কি করি, আমরা এই ইনহেলড স্টেরয়েডটাকে আমরা কি করি, আমরা সাউলো করি। হ্যাঁ, এটা আমরা দিয়ে গিলতে থাকি। তো এটা আমরা, আমি একজন স্যারের চেম্বারে দেখলাম, একজন নতুন ডেন্টাল বা যাই হোক, উনি পেশেন্টকে শিখাচ্ছে যে আপনি ইনহেলারের টেকনিক, স্যার বলছে ওকে দেখাই দাও। হ্যাঁ, তো উনি বলতেছে আপনি এটা মুখে দিবেন, দিয়ে আপনি ডোক গিলবেন। তো ডোক গিলে আমি একটু হাসলাম মনে মনে। তো আসলে এই যে ডোক গিলাতে আমরা অ্যাজমাতে ডোক গিলি না, আমরা নিঃশ্বাস নিতে বলি। তাহলে এখানে আপনি ইওসিনোফিলিক ইসোফেজাইটিস আপনি ডোক গিলবেন, সলো করবেন। এটা হচ্ছে আপনার ইওসিনোফিলিক ইসোফেজাইটিসের ট্রিটমেন্টটা। এটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে। এটা গেল ইওসিনোফিলিক ইসোফেজাইটিস। এরপরে যদি আমরা আসি জার্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কিভাবে ফলো আপ করব, এখানে জার্টের যে কমপ্লিকেশন, ব্যারেট ইসোফেগাস অথবা কলামনার মেটাপ্লাসিয়া, নর্মালি স্কোয়ামাস থাকে, এটা থেকে কলামনার মেটাপ্লাসিয়া হতে পারে। হ্যাঁ, এখানে আপনার এডিনোকার্সিনোমা নিয়ে আসতে পারে। এগুলো আমরা আমরা কিভাবে এন্ডোস্কোপি করে কিভাবে ফলো আপ রাখবো, এটা একটু মনে রাখতে হবে। আর এখানে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, এগুলা লং টাইম আমরা পিপিআই দিব, এটা মনে রাখতে হবে। জার্ড এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এরপরে আমার যদি আসি যে খুবই ইম্পর্টেন্ট হার্টের নিয়ে, হার্ট, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার, এখানে এমআই খুবই ইম্পর্টেন্ট। এমআই আমরা জানি পেইনের ক্যারেক্টারটা কেমন থাকবে, এখানে আপনার কোন দিকে রেডিয়েশন হবে, এখানে বলেন, লেফট আর্ম, ইনার সারফেসে, এরপরে এখানে এগুলো থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। এখন পার্ট ওয়ানে যেটা থাকবে, এখানে যে ইসিজি লিড গুলো নিয়ে থাকবে। ইসিজি লিড গুলো আপনার কোন কোন লিডে চেঞ্জ হবে, এটা আপনারা ভালো করে জানেন। ইনফিরিয়র সারফেস, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল, বা ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, কোন লিডে কি চেঞ্জ হবে, এটা মনে রাখতে হবে। যেই লিড ইসকেমিয়া হবে ওইখানে এসটি লিভেশন হবে, এর রিসিপ্রোকাল চেঞ্জটার দিকে কি হবে, এসটি ডিপ্রেশন হবে। আপনার যেমন যদি আপনার ইনফিরিয়র এমআই হয় 2 3 এবিএফ হয়, এটা রিসিপ্রোকাল চেঞ্জ হয়েছে কি 1 এবিএল। এখানে আপনার কি হবে, ইনফিরিয়র হলে আপনার 2 3 এবিএফ এ এসটি এলিভেশন, রিসিপ্রোকাল চেঞ্জে আপনার এসটি ডিপ্রেশন। তাহলে এভাবে আপনার এখানে পার্ট ওয়ানে এই ইসিজি নিয়ে, এমআই এর সাথে ইসিজি নিয়ে থাকে, আর পার্ট টু তে এখানে কি ম্যানেজমেন্ট, আপডেটেড গাইডলাইন অনুযায়ী আপনি কখন থ্রম্বোলাইসিস করবেন, কখন পিসিআই করবেন, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এওয়ার্টিক ডিসেকশন, রাপচার এওয়ার্টিক ডিসেকশন বা ডাইসেকশন যাই বলি। এখানে খুব ক্লাসিক্যাল যেটা আপনার সেন্ট্রালি কি হবে, আপনার একটা পকেট তৈরি হবে, পাউচ তৈরি হবে, ব্লাড অ্যাসেন্ডিং এওয়ার্টা দিয়ে বের হবে, পাউচে ঢুকবে, আস্তে আস্তে কি হবে, ওই পাউচ দিয়ে পকেট তৈরি হবে। আলটিমেট আপনার টিউনিকা মিডিয়া, এক্সটার্না, এগুলোর মধ্যে একটা পকেট তৈরি হবে। আলটিমেট ব্লাডটা যত ভিতরের দিকে প্রেসারে ঢুকবে, পকেট তত বড় হইতে থাকবে। একটা সময় কি হবে, অনেক বেশি প্রেসার হলে এটা রাপচার হয়ে যেতে পারে। রাপচার হলে এটা অ্যাকিউট ইমার্জেন্সি, এখানে পেশেন্ট একদম, এই পেশেন্টটা সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে, একদম হাইপোভলিমিক শকে চলে যায় পেশেন্ট। তো আগেই কি হবে, আগ থেকেই পেশেন্টের ব্যথা হবে। এই ব্যথাটা খুব ক্লাসিক্যাল, অবশ্যই আপনার ইন বিটুইন আপনার শোল্ডার ব্লেড, যে স্ক্যাপুলার মাঝে ব্যথাটা। তাহলে এই ক্লাসিক্যাল পেইনটা একটু মনে রাখতে হবে। এখানে স্ক্যাপুলার মাঝে ব্যাকে ব্যথাটা থাকবে, এটা হচ্ছে ডিসেকশন অফ দ্য এওয়ার্টা, আর রাপচার ডিসেকশন এওয়ার্টা, এটা এরকম থাকবে। এখানে আমরা ট্রিটমেন্ট মেডিকেল সার্জিক্যাল। অ্যাসেন্ডিং হলে আপনার কি হবে, এখানে ইমার্জেন্সি, কারণ এখানে করোনারি আর্টারি অক্লুশন হয়ে যেতে পারে যখন আলাদা হয়, এটা ইমার্জেন্সি টাইপ এ। আর যদি ডিসেন্ডিং এওর্টিক হয়, এখানে টাইপ বি। এখানে আমরা কি করব, আমরা এখানে বিটা ব্লকার, ল্যাভিট্রোল, এগুলো আমরা দিয়ে ম্যানেজ করব। হ্যাঁ, তাহলে সার্জিক্যাল, এরপর আপনার মেডিকেল। এখানে কি দিব আমরা, ড্রাগ অফ চয়েস কি, ল্যাভিট্রোল বলেন, অথবা এটা সেন্ট্রালি অ্যাক্টিং যেগুলা, এইসব বা বিটা ব্লকার, এগুলো আমরা দেখবো। এটা একটু ম্যানেজমেন্টটা দেখে নিবেন। আর ক্লাসিক্যাল পেইন হচ্ছে, এখানে কোনো রেডিয়েশন নাই, মূলত রেডিয়েশনটা ব্যাকের দিকে। ওকে। এরপর আপনার আসেন পালমোনারি এম্বোলিজম, খুব ইম্পর্টেন্ট। পালমোনারি এম্বোলিজম, তাহলে রাপচার অ্যাসেন্ডিং এওয়ার্টা যেটা, মানে এওয়ার্টিক ডিসেকশন যেটা, এখানে হাইপার টেনশনের অবশ্যই সিনারিও থাকবে। হাইপার টেনশন থাকবে, অনেক বেশি প্রেসার, হ্যাঁ, অনিয়ন্ত্রিত প্রেসার, এরকম থাকবে। পালমোনারি এম্বোলিজমে যেটা খুব ইম্পর্টেন্ট, এখানেও সেন্ট্রাল চেস্ট পেন থাকবে। এখানে তেমন কোনো রেডিয়েশন থাকবে না, কোনো হাতের দিকেও থাকবে না, ব্যাকেও থাকবে না। এটা একদম সেন্ট্রাল লোকালাইজ থাকবে। এবং পেশেন্টের অবশ্যই এখানে শর্টনেস অফ ব্রেথ হবে, ইয়াং ফিমেলদের বেশি হবে, বা ওসিপি পাওয়া ফিমেলদের বেশি হবে।
এরকম একটা মানে মোটামুটি 40-50 এজ, 30 থেকে 50 এর মধ্যে এরকম নিয়ে আসে ফিমেলরা। এবং এখানে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ, স্যাচুরেশন ফল করবে, অন্যগুলাতে স্যাচুরেশন নিয়ে কথা তেমন বলা নাই। হ্যাঁ, এখানে স্যাচুরেশন ফল করবে। এবং পেশেন্টের যদি এখানে আপনার ম্যাসিভ থ্রম্বোএম্বোলিজম হয়, আপনার পালমোনারি ট্রাঙ্কে যদি বিশাল এম্বুলাস হয়, তাহলে পেশেন্ট হাইপোভলিমিক শকে যাবে। আলটিমেট কি হবে, এখানে আমরা কি করবো, এই শকে যখন যাবে তখন আমরা থ্রম্বোলাইসিস করব। হ্যাঁ, তখনই আমরা থ্রম্বোলাইসিস করব, এর আগে থ্রম্বোলাইসিস লাগবে না। আর পেশেন্টের আমরা এখানে যে আন্ডারলাইং কজ ট্রিট করব, পেশেন্টে আমরা আমরা পেশেন্টকে আমরা এবিজি করতে পারি, চেস্ট এক্সরে এখানে নরমালি নরমাল থাকে। পালমোনারি এম্বোলিজম মনে রাখতে হবে, চেস্ট এক্সরে নরমাল থাকে। এবং হচ্ছে আপনার যদি ডিসেকশন এওয়াটা হয়, এখানে চেস্ট মিডিয়াস্টাইনাম ওয়াইডেনিং থাকে। আর আমরা পালমোনারি এম্বোলিজমে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি করব। যদি প্রেগনেন্সি হয় আমরা বিকিউ স্ক্যান করব। হ্যাঁ, এখানে আমরা স্যাচুরেশনটা আমরা স্যাডেল অ্যাম্বুলাস দেখতে পারি, পালমোনারি ট্রাঙ্কে বড় একটা অ্যাম্বুলাস, এটা আমরা পালমোনারি সিটিপি পালমোনারি এম্বোলিজমে আমরা এটা দেখে থাকি। এখানে আমরা ফ্লুইড থেরাপি দিব যদি থ্রম্বোলাই ম্যাসিভ হয়। আর নর্মালি যদি নন ম্যাসিভ হয়, আমরা এখানে সিমটোমেটিক ম্যানেজ করব, পেইন কিলার আমরা মরফিন এগুলা দিতে পারি। এবং পেশেন্টের যে আন্ডারলাইং কজ এটা ট্রিট করব। ওকে, পেশেন্টের হয়তো অনেকদিন শুয়ে আছে, কোনো লং হল ফ্লাইট এরকম নিয়ে পেশেন্ট আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা পালমোনারি এম্বোলিজমের পরে এ, আমরা আচ্ছা এখানে ইসিজি তে আসতে পারে S1Q3 T3 দিয়ে। পালমোনারি এম্বোলিজমে ইসিজি চেঞ্জটা থাকতে পারে। হ্যাঁ, আমরা ডি ডাইমার করবো, ডি ডাইমার বেশি থাকতে পারে এখানে। ওকে, এগুলো আমরা একটু পালমোনারি এম্বোলিজমে দেখবো। মোটামুটি আমার আর আরেকটা হচ্ছে নিউমোথোরাক্স, খুব ইম্পর্টেন্ট। পেশেন্টের হয়তো সিওপিডি পেশেন্ট বা পেশেন্টের আপনার অ্যাজমা, সিওপিডি, কোনো অকুপেশনাল লাং ডিজিজ হিস্ট্রি দিচ্ছে, পেশেন্ট হঠাৎ করে ব্যথা নিয়ে আসছে, আপনার চেস্ট ওয়াল মুভমেন্ট রেস্ট্রিকশন হয়েছে, ব্যথাটা এক পাশেই আছে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে। হ্যাঁ, এখন আপনার এখানে পেশেন্ট অবশ্যই আগে লাং হিস্ট্রি, লাং ইনফেকশন বা লাং ডিজিজের কোনো হিস্ট্রি নিয়ে পেশেন্ট এরকম নিয়ে আসতে পারে। আমরা কি করব, যদি ম্যাসিভ হয় আমরা ইন্টারকোস্টাল ড্রেন করব। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসতে পারে, একটু আমরা মাথায় রাখবো। আর হলো আমাদের এখানে হচ্ছে আমার যে স্পাইনাল কর্ড এটা নিউরোলজির খুব বেশি, ভার্টিব্রাল যদি কিছু থাকে স্পাইনাল কর্ড, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনার পিএলআইডি বা এগুলা সার্ভাইকাল মাইলোপ্যাথি বা প্রোলাপস সার্ভাইকাল ডিস্ক এগুলা থাকতে পারে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে চেস্ট পেইনের সেন্ট্রালটা আমরা বললাম, পেরিফেরাল আজকে আর বললাম না। সেন্ট্রাল আমাদের পরীক্ষা যেটা লাগবে, আমার ট্রিটসও আসে অনেক সময়, ট্রিটসটা মনে রাখতে পারেন। ইসোফেজাইটিস, বিশেষ করে ইওসিনোফিলিক ইসোফেজাইটিস জার্ড, আপনার এরপর হচ্ছে আপনার এমআই, এরপরে আপনার পালমারি এম্বোলিজম, এরপরে নিউমোথোরাক্স। এই কয়েকটা জিনিস একটু দেখবেন, আমরা শর্টে জাস্ট একটু রেসিডুয়াল কথা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু এটা দেখবেন। আমি সাদ্দামের কাছে চলে যাচ্ছি, সময় নেওয়ার কথা ছিল 2-3-5 মিনিট, সময় বেশি নিয়ে ফেলছি, দুঃখিত। আমরা একটু সাদ্দামের কাছে আসছি, সাদ্দাম ভাই আপনাদেরকে কি জানাবে আমরা একটু শুনি। ওকে, সালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহের ভাই একটা বিশাল লেকচার নিয়ে নিচ্ছে, মোটামুটি 2-3 দিন লেকচার। সো এই এখানের মধ্যে চেস্ট পেন যে এখান থেকে পায়ের থেকে শুরু করে, যদি আমি সবচেয়ে ইমার্জেন্সি আমার চিন্তা করতে হবে কোনটা ইমার্জেন্সি কোনটা নন ইমার্জেন্সি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভাই বলো এমআই, অ্যাortic ডিসেকশন, পালমোনারি এম্বোলিজম, তারপর হচ্ছে আপনার নিউমোথোরাক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ইমার্জেন্সি লাইফ সেভিং প্রসিডিউর করা লাগবে। যদি আপনাদের আমি কোশ্চেন করি, এই যদি বলে যে এইগুলোর মধ্যে পেশেন্ট প্রেজেন্ট উইথ অবস্ট্রাকটিভ শক নিয়ে আসতে পারে কোনগুলাতে। অবস্ট্রাকটিভ মিনস যে কোথাও একটা বাধা আছে যার কারণে ফেল হতে পারে। সো দেয়ার ইজ 3 ডিজিজ এখানের মধ্যে। আর এটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট, পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স। তিনটা কেন বললাম? তিনটা ট্রিটমেন্ট সেম ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট দিলাম, ভালো হয়েছে পেশেন্ট। সো প্রেজেন্ট উইথ ইমার্জেন্সি উইথ অবস্ট্রাকটিভ ফিচার, ট্রিটমেন্ট সেম। নিডেল দিব আমরা এখানের মধ্যে, কি নিডেল? In case of cardiac tamponade, we are going for aspiration of the fluid from the pericardium, এক নম্বর ট্রিটমেন্ট। In case of massive pneumothorax, ট্রিটমেন্ট নিডল অ্যাসপিরেশন করব। In case of massive pulmonary embolism, আমরা আইবি নিডল দিয়ে আমরা এটিপ্লেস এই ট্রিটমেন্ট দিব। সো দিস ইজ দ্য কমন সিনারিও। দেখেন এটা পড়ার স্টাইলটা কি সুন্দর, এভাবে যদি পড়েন তাহলে মনে থাকবে। সো এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আমি একটা জিনিস আপনাদের বলি, যেটা আমি এন্ডোক্রাইন মানুষ, যে একটা পেশেন্ট, এডিশনাল পেশেন্ট, যদি আপনার কাছে একটা রিপোর্ট নিয়ে আসে টিএসএস লেভেল 7, what is your interpretation? Can you correlation it clinically or biochemically? Yes. Steroid hormone একটা peculiar রোল আছে, that suppress the TSS normally. পুশিং পেশেন্ট যত পাবেন সব টিএসএস সাপ্রেস পাবেন আপনি, যাই পেশেন্ট দেখবেন যাদের কোর্টিসল এক্সেস পাবেন।
ইট ইজ ফিজিওলজিক্যাল, কারণ কোর্টিসল কাজ হচ্ছে টিসিস সাপ্রেস করে রাখা। whenever there is এডিসন ডিজিজ, তখন টিসিস কি হবে, সাপ্রেস না হলে কি হবে, এটা বাড়বে। তো 7 মানে it is a physiological. Whenever cortisol level more than TSH level more than 10, it is always pathological. আমরা যদি এডিসন ডিজিজ ইজ অটোইমিউন অরিজিন, তখন গো ফর অটোইমিউন থাইরয়েড কিনা আপনাকে চেক করতে হবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট কোরিলেশনশিপ বিটুইন কর্টিসল এন্ড থাইরয়েড হরমোন। ইন্টারেস্টিং হচ্ছে আমরা দেখছি কুশিং সিনড্রোম পেশেন্ট গুলা কমনলি প্রেজেন্ট উইথ হাইপোগন্যাডিজম। What is the pathophysiology? Cortisol hormone that directly inhibit secretion of the testosterone in case of male, in case of female estrogen, as well as it suppress GnRS. এলএস সাপ্রেস করে ফেলে। এই জন্য কমনলি যারা কর্টিসল এক্সেস পেশেন্ট গুলা প্রেজেন্ট উইথ অ্যামোনিউরিয়া, অলিগোমেনুরিয়া অর ইনফার্টিলিটি। তো হোয়াট দ্য ক্লিনিক কোরিলেশন দেখবেন, যেসব পেশেন্ট গুলো ওবেস তাদের কিন্তু একটা টার্ম হচ্ছে সিউডো কুশিং, সবার কোসিলিটি হাই থাকে, দে প্রেজেন্ট উইথ অ্যামোনিউরিয়া, অলিগোরিয়া, ইনফার্টিলিটি। সো আমরা যখন এই জিনিসগুলো জানবো ভালো করে, তখন কিন্তু আমাদের কিন্তু কখনোই ডায়াগনোসিস মিস হবে না, প্লাস ক্লিনিক্যাল কোরিলেশন মিস হবে না। লাস্টের এক্সাম্পল দিচ্ছি, যারা আমরা উপজেলা লেভেলে কাজ করেন, ডিএমসি ইমার্জেন্সি কাজ করেন, when patient going to shock, we are লাস্ট অপশন আমাদের হাতে স্টেরয়েড, রাইট? সবাইকে আমরা দিচ্ছি, কিন্তু what is the basic pathophysiology, কেন আমরা স্টেরয়েড ইউজ করছি সব পেশেন্টকে গণহারে? বিকজ স্টেরয়েড হরমোনটা বেসিক্যালি ইট হ্যাজ পারমিসিভ রোল ইন এপিনেফ্রিন। আপনি ব্রঙ্কিয়াল অ্যাজমা স্টেরয়েড দিচ্ছি কি কাজ দিয়ে কাজ করে না, সেই কাজ করে বেসিক্যালি পারমিসিভ ইফেক্ট আছে এপিনেফ্রিনের উপরে। সো যখন আমরা আলফা রিসেপ্টর কাজ করে, is a potent vasoconstrict receptor in peripheryতে, যখন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন অ্যাডজাস্ট হয়ে যে কাজ করতে পারে না, যখন আপনি বাইরে থেকে কর্টিসল দিবেন, এই এপিনেফ্রিন নন এপিনেফ্রিনের কাজটাকে ইনক্রিজ করে বাই কর্টিসল। দ্যাট মিনস এপিনেফ্রিন নন এপিনেফ্রিনের কাজটাকে আলফা রিসেপ্টর উপরে কাজ করে, দে প্রডিউস ভ্যাসোকনস্ট্রিকশন, ইভেনচুয়ালি ইনক্রিজ ব্লাড প্রেশার। দ্যাটস দ্য রিজন আমরা যখনই পেশেন্ট গোয়িং টু শক, পেশেন্ট গোয়িং টু ডাই, উই আর ইউজ স্টেরয়েড। সো এই হলো আমাদের পড়াশোনার স্টাইল। আমরা যারা এমআরসি টিচার এখানে যারা আছেন, মেন্টর যারা আছেন, ফেসিলিটেটর, আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে আপনাদের এই ছোট জিনিসগুলো মনে রাখার জন্য। আপনি সারা দিন প্র্যাকটিস করবেন স্টেরয়েড, বাট কোনদিন জানবেন হোয়াট ইজ মেকানিজম। সো এই ধারণাটা আমরা ইনশাল্লাহ, এমআরসিবি টিম খুবই স্ট্রং টিম, তারা আপনাদের প্রত্যেক ক্লাসে কনসেপশন ক্লিয়ার করে দিব। সো যারা এমআরসিবি এনরোল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের ক্লাসে ইনশাল্লাহ আরো বেশি পড়ানো হবে। সো যেহেতু আজকে ছোট লাইভ, আমি আমার আজকের এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওকে, আমরা এখন ওয়াকার কাছে আসবো। আমাদের কি কি ব্যাচ রানিং আছে, পার্ট 1 পার্ট 2। পেসেস এর রেগুলার ব্যাচ চলমান, রেগুলার, এবং একটা ফ্রাইডে রেগুলার ব্যাচ আছে, আর একটা সানডে ব্যাচ শুরু হবে। সো পেসেস এ আপনারা খুব দ্রুত এনরোল করে নিন। আর পার্ট 1 আমাদের বেশ কিছু ব্যাচ আছে, পার্ট 1 নিয়ে একটু কথা বলবো আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ ডক্টর ওয়াফা সাদিয়া করিম, ইওর মেন্টর ফ্রম জেনেসিস আউটলিয়ার। আমি হচ্ছে আজকে খুব কম সময়ে হচ্ছে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে তার ব্যাপারে বলবো। আর আমাদের যে জনপ্রিয় দুজন মেন্টর, ডক্টর তাহিরুল ইসলাম ভাই এবং ডক্টর সাদ্দাম হোসেন ভাই, অলরেডি হচ্ছে আপনাদেরকে চেস্ট পেইন সম্পর্কে অনেক কিছু বলেছেন। তো আমরা হচ্ছে ক্লাসে এইভাবে ডিটেল করে পড়িয়ে থাকি এবং হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পড়াগুলো পড়িয়ে থাকি, যাতে হচ্ছে আপনাদের মেইন পরীক্ষায় হচ্ছে এক্সামের যে ক্লুগুলো ধরতে যেতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইমার্সিভি পার্ট 1 ব্যাচ আছে, পার্ট 1 ব্যাচের মধ্যে লং ব্যাচ আছে, রেগুলার ব্যাচ আছে। ইন কেস আপনি একটু বেশি সময় ধরে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে লং ব্যাচে এনরোল করতে পারেন। লং ব্যাচের ক্লাস হচ্ছে প্রতি শুক্রবার, সপ্তাহে একটা করে ক্লাস থাকে। আর এটা হচ্ছে জানুয়ারি ডায়েট, জানুয়ারি 2027 ডায়েট উপলক্ষে হচ্ছে ওপেন করা হয়েছে। আপনারা অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গায় এসে এনরোল করতে পারেন। এবং আমাদের রেগুলার ব্যাচ আছে, রেগুলার ব্যাচ সেপ্টেম্বর ডায়েটের জন্য আছে, এবং সেই সাথে হচ্ছে জানুয়ারি 27 ডায়েটের জন্য আছে। এবং এখানে হচ্ছে সপ্তাহে দুটো করে ক্লাস হয়, আর রবি এবং বুধবার সেটাতেও আপনারা অনলাইন অথবা অফলাইনে হচ্ছে এনরোল করতে পারেন। এবং আমাদের কি কনসেপ্ট একটা ব্যাচ আছে, সেখানে আপনারা চাইলে এনরোল করতে পারেন, যারা আপনারা এফসিপিএস পার্ট 1 সেই সাথে ইমার্সিপি পার্ট 1 এর সিমালটেনাস প্রিপারেশন নিতে চাচ্ছেন। এবং এটাতে দেখা যাচ্ছে যে আমরা কি কনসেপ্ট বলতে বোঝাচ্ছি যে এক্সাম ওরিয়েন্টেড যে হাই ইয়েল যে টপিক গুলো আছে সেগুলো কোইনসাইজ করে নিয়ে আসা, যাতে হচ্ছে আপনাদের পরীক্ষার আগে রিভিশন দিতে যাতে খুব সুবিধা হয়। এবং সেই সাথে আমাদের পাস টেস্ট এবং পাস মেডিসিন ব্যাচ তো আছে। এবং খুব শীঘ্রই আমরা হচ্ছে একটা এক্সাম ব্যাচ ওপেন করতে যাচ্ছি, সেটার ওরিয়েন্টেশন খুব দ্রুতই
অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের পড়া শেষ, পাস মেডিসিন পাস টেস্ট অথবা থিওরি পড়া শেষ, শুধুমাত্র আপনারা এক্সাম দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে সেপ্টেম্বর ডায়েট অথবা জানুয়ারি ডায়েট উপলক্ষে আপনারা এক্সাম ব্যাচে অবশ্যই এনরোল করতে পারেন। এক্ষেত্রে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে হচ্ছে একটা সিস্টেম ধরে ধরে হচ্ছে এক্সাম নেওয়া হয়, এবং পরীক্ষা ওরিয়েন্টেড যে হচ্ছে পড়াগুলা যে থাকে সেই অনুসারে হচ্ছে আপনাদের এক্সামের কোয়েশ্চেন গুলা করা থাকে, এবং এখান থেকে আপনারা মেইন পরীক্ষায় অনেক কোয়েশ্চেন কমন পেতে পারেন। এবং সেই সাথে আমাদের পার্ট 2 যে আছে, এমআরসিপি পার্ট 2 তে যারা হচ্ছে ওরিয়েন্টেড, তাদের ক্ষেত্রে হচ্ছে রেডিওলজি ব্যাচ হচ্ছে ওপেন হচ্ছে নভেম্বর ডায়েট উপলক্ষে। তারা সেটাতে এনরোল করতে পারেন, এবং সেই সাথে রিটেন যে বুস্ট আপ ব্যাচ আছে সেটাও নভেম্বর 26 ডায়েট উপলক্ষে আমরা শীঘ্রই ওপেন করতে যাচ্ছি। এই হচ্ছে আপাতত আমাদের ব্যাচের আপডেট। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জেনেসিস আউটলেয়ারে যোগাযোগ করতে পারেন, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা লাইভটা এখানেই শেষ করছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর কোনো কোয়ারি আপনারা আউটলায়ারে চলে আসবেন, আমরা আউটলায়ারে থাকি। আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমরা আউটলায়ারে আপনাদের সাথে বসে সমাধান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সালামু আলাইকুম।